ইন্টারকন্টিনেন্টাল মিসাইল হোক কিংবা অন্য কোনো গ্রহে পৌঁছে যাওয়া রকেট, মানুষ একটানা টেকনোলজির সাহায্যে সবাইকে অবাক করে চলেছে। শুধু তাই নয়, মহাসাগর থেকে মহাকাশ পর্যন্ত সর্বত্র নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তবে আজও এমন কিছু বিষয় আছে যেগুলো সবার কাছে অজানা। অদ্ভুত ব্যাপার হলো, মানুষ মহাকাশে পৌঁছে গেলেও নিজের পৃথিবীকে এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে চিনতে পারেনি। পৃথিবীর গর্ভে এমন কি লুকিয়ে আছে সেটা জানতে চান? উপর থেকে শান্ত এবং সুন্দর হলেও পৃথিবী যে নিজের ভেতরে সূর্যের থেকেও বেশি উত্তাপ বয়ে বেড়াচ্ছে সেটা কি আপনারা জানেন? এর পেছনে ঠিক কী কারণ আছে সেই সব কিছু বিশদে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এনার্জির সবথেকে বড় সোর্সের কথা উঠলেই সবার প্রথমে আমাদের সূর্যের কথা মনে পড়ে, কারণ গোটা সৌরজগতের কাছ থেকে এনার্জি পাই। কিন্তু আপনারা কি জানেন, শক্তির সবথেকে বড় উৎস সূর্য হলেও আমাদের পৃথিবীর গভীরে এমন কিছু আছে যেটা সূর্যের পৃষ্ঠের থেকেও বেশি গরম? কি বন্ধুরা, অবাক হলেন তো? হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন। এটা হলো পৃথিবীর কেন্দ্রের কাহিনী। কিন্তু এখানে প্রশ্নটা হলো, পৃথিবীর কেন্দ্র আসলে কি? আর এটা সূর্যের থেকেও বেশি গরম কিভাবে? বন্ধুরা, এটা বোঝার জন্য আপনাদের পৃথিবীর স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। আমাদের পৃথিবীর 4টে অংশে বিভক্ত। সবার উপরে আছে ক্রাস্ট, যেখানে আমরা থাকি। এখানে ফুল, ফল, গাছপালা, ফসল ইত্যাদি জন্মায়। এখানে নদী, নালা, ঝর্ণা এবং পাহাড় আছে। এখানে সম্পূর্ণ বায়োস্ফিয়ার উপস্থিত আছে। তবে এটা হলো পৃথিবীর সবথেকে পাতলা স্তর, যেটা 5 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত পুরু। তারপর আছে ম্যান্টেল, যেটা পৃথিবীর সবথেকে পুরু স্তর। এটা প্রায় 2800 কিলোমিটার পুরু এবং ক্রাস্টের ঠিক নিচে আছে। এর ভেতরে মিনারেল পাওয়া যায়, যেমন হিরে এবং অন্যান্য ধাতু। আমাদের পৃথিবীর মোট ওজন 6 ট্রিলিয়ন টনস, যার মধ্যে শুধুমাত্র ম্যান্টেলের ওজনই 4 ট্রিলিয়ন টনস। তাহলে বুঝতে পারলেন তো এই স্তরটা কতটা ভারী? পৃথিবীর ওজনের প্রায় 67% জুড়ে আছে ম্যান্টেল। বন্ধুরা, এবার আমরা পৃথিবীর কেন্দ্রের দিকে এগিয়ে যাব। ম্যান্টেলের পরে আছে কোর বা কেন্দ্র। কোরকে দুই ভাগে বিভক্ত করা হয়, আউটার কোর এবং ইনার কোর। আউটার কোরের কথা বললে পৃথিবীর সমস্ত ভরের মধ্যে এটাই হলো একমাত্র লিকুইড স্তর। হ্যাঁ বন্ধুরা, এটা তরল অবস্থায় উপস্থিত আছে। পাশাপাশি এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্তরও বটে। এটা এই জন্য কারণ এর কারণে আমাদের পৃথিবী বেঁচে থাকার উপযোগী হয়েছে। যদি স্তরটা না থাকতো তাহলে আমাদের পৃথিবী না হয়ে মঙ্গল গ্রহের মতো কোনো পতিত গ্রহে পরিণত হতো। কিন্তু কেন? আসলে আউটার কোরের কারণে পৃথিবীতে ম্যাগনেটিক ফিল্ড উপস্থিত আছে। ম্যাগনেটিক ফিল্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা এই বিষয়টা থেকে অনুমান করতে পারবেন যে এটা যদি না থাকতো তাহলে আমরাও থাকতাম না। কারণ এটা আমাদের বায়ুমণ্ডলে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই স্তরে থাকা আয়রন এবং নিকেলের কারণে এই ম্যাগনেটিক ফিল্ডের সৃষ্টি হয়েছে। আউটার কোরের তাপমাত্রার কথা বললে এটা 4000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তবে এটাই সর্বোচ্চ তাপমাত্রা নয়, কারণ এরপরে আছে ইনার কোর। ইনার কোরের আকারটা অনেকটা ডিমের মতো, যেটা সলিড ফর্মে আছে। এর ব্যাসার্ধ 1220 কিলোমিটার। তবে এখানে 6000 ডিগ্রি সেলসিয়াসের হাইপার টেম্পারেচার দেখা যায়। এখানে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে আউটার কোর তরল অবস্থায় আছে, সেখানে 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়া সত্ত্বেও ইনার কোর সলিড কীভাবে আছে? সত্যি এটা একটা জটিল প্রশ্ন, তাই না? এই প্রশ্নটা দীর্ঘ কয়েক বছর ধরে বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছিল। আসলে আমাদের পৃথিবী 70% আয়রন দ্বারা তৈরি, বাকি অংশটা হচ্ছে নিকেল দ্বারা তৈরি। নিকেল এবং আয়রন উভয় মেটালই হাই মেল্টিং পয়েন্ট যুক্ত হয়ে থাকে। কিন্তু যদি কোনো জায়গায় তাপমাত্রা বেশি হয় এবং সেখানকার প্রেশারও অতিরিক্ত হয়ে থাকে, তাহলে মেটালের সলিড ফর্মে থাকতে কোনো সমস্যা হয় না। পৃথিবীতে শুধুমাত্র একটা কিংবা দুটো নয়, বরং অনেক ভিন্ন ভিন্ন উপাদান উপস্থিত আছে, যার মধ্যে কিছু মেটাল আছে, কিছু নন মেটাল আছে এবং কিছু হল এর মাঝামাঝি, অর্থাৎ মেটালয়েডস। বেশিরভাগ উপাদান সাধারণ পরিস্থিতিতে সলিড অবস্থায় থাকে, কারণ তাদের গলার জন্য অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়ে থাকে, তাই সেগুলো সলিড ফর্মে থাকে। তবে এই সমস্ত ঘটনা পৃথিবীর অনেক গভীরে চলে। এটা তো আপনাদের পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রার কথা বললাম, কিন্তু পৃথিবীতে এনার্জির সোর্স হিসেবে বিবেচিত সূর্যের তাপমাত্রার ব্যাপারে কি আপনারা বিশদে জানেন? আসলে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস বলে মনে করা হয়, যেখানে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার থেকেও বেশি হয়ে থাকে। এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোনো অংশ সূর্যের থেকে বেশি গরম কিভাবে হতে পারে? বন্ধুরা, এটা কোনো ছোট বিষয় নয়, বরং অনেক বড় একটা ব্যাপার।
যদিও আজ এটা প্রমাণ করার জন্য অনেক থিওরি আমাদের কাছে উপস্থিত আছে। এর সম্পর্কে ভিন্ন ভিন্ন কাহিনী, ভিন্ন ভিন্ন মত পোষণ করা হয়ে থাকে। একটা থিওরি অনুযায়ী ইনার কোর এই জন্য সলিড ফর্মে থাকতে পারে কারণ এলিয়েনরা অনেক বছর আগে পৃথিবীর কোরে একটা ডায়সন স্পিয়ার ফিট করে দিয়েছিল। কি চমকে গেলেন? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। যেভাবে আপনারা এটা শুনে আশ্চর্য হচ্ছেন, সেইভাবে বিজ্ঞানীরাও এটা জেনে আশ্চর্য হয়েছিলেন। তাই কেউ এই ব্যাপারে খুব একটা বেশি গুরুত্ব দেয়নি, আর এই ব্যাপারটা সেখানে ধামাচাপা পড়ে যায়। এই থিওরিটা কেউ অ্যাকসেপ্ট না করলেও আপনার মনে ডায়সন স্পিয়ার সম্পর্কে একাধিক প্রশ্ন উঠছে। ডায়সন স্পিয়ার হলো এমন একটা কনসেপ্ট যেটা সায়েন্স এবং ফিকশন উভয়ের লিমিটেশনকে স্পর্শ করে। আসলে ডায়সন স্পিয়ার হলো একটা কাল্পনিক মেগা স্ট্রাকচার যেটা কোনো নক্ষত্র, যেমন আমাদের সূর্যকে সম্পূর্ণ ঘিরে রাখে, যাতে সেই নক্ষত্র থেকে নির্গত সম্পূর্ণ এনার্জিকে ক্যাপচার করা সম্ভব হয়। অর্থাৎ সূর্যের সমস্ত এনার্জি ক্যাপচার করে যদি ব্যবহার করা হয়, তাহলে পৃথিবী এবং সম্পূর্ণ মানব সভ্যতার কখনো এনার্জির অভাব হবে না। এই আইডিয়াটা কে দিয়েছিলেন জানেন? এই কনসেপ্টটা 1960 সালে পদার্থবিজ্ঞানী ফ্রিম্যান ডায়সন দিয়েছিলেন। সেই জন্য এর নাম হয় ডায়সন স্পিয়ার। কিন্তু এখানে প্রশ্নটা হলো, এটা কেন জরুরি? কোনো সভ্যতা যখন উন্নত হয় এবং বিকাশ লাভ করে, তখন তার এনার্জির চাহিদাও বেড়ে যায়। ডায়সন স্পিয়ারের উদ্দেশ্য হলো একটা সভ্যতাকে এতটা সক্ষম করে তোলা যাতে তারা তাদের নক্ষত্রের সম্পূর্ণ এনার্জি ব্যবহার করতে পারে। এখানে এটাও প্রশ্ন ওঠে যে আদৌ কি এর কোনো অস্তিত্ব আছে? এর উত্তর হলো না। এখনও পর্যন্ত এটা একটা থিওরিটিক্যাল আইডিয়া রূপেই সীমাবদ্ধ। কিন্তু ভবিষ্যতে যদি প্রযুক্তি সম্পূর্ণ সূর্যকে ঢেকে ফেলার মতো শক্তি অর্জন করে, তখন ডায়সন স্পিয়ার তৈরি করা সম্ভব হবে। বেশ কিছু বিজ্ঞানীদের মতে, ব্রহ্মাণ্ডে যদি কোনো আধুনিক এলিয়েন সভ্যতা থেকে থাকে, তাহলে তারা হয়তো ইতিমধ্যেই ডায়সন স্পিয়ারের মতো কোনো জিনিস বানিয়ে ফেলেছে, আর আমরা এখনও সেটা অনুসন্ধান করছি। বন্ধুরা, এবার যদি সূর্যের তাপমাত্রার কথা বলা হয়, তাহলে সেটা সূর্যের কেন্দ্র কিংবা গভীর পৃষ্ঠের তাপমাত্রা নয়, বরং সূর্যের উপরি পৃষ্ঠের তাপমাত্রা। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা এর থেকে অনেক বেশি। সেই জন্য এটা গুলিয়ে ফেলবেন না যে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা সূর্যের আউটার কোরের থেকে অনেক বেশি হয়, সম্পূর্ণ সূর্যের থেকে নয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টের পৃষ্ঠের তাপমাত্রা সেই অবজেক্টের কেন্দ্রের থেকে অনেক কম হয়। যদি সূর্যের কেন্দ্রের সম্পর্কে কথা বলা হয়, তাহলে তার ধারের কাছেও পৌঁছাতে পারবে না, কারণ সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এত তাপমাত্রায় মানুষের কী অবস্থা হতে পারে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই এই বিষয়ে কথা না বলাই শ্রেয়। কিন্তু এখানে প্রশ্নটা হলো, পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, যেখানে পৃষ্ঠের গড় তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস থাকে। অর্থাৎ কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত তাপমাত্রা 200 গুণ কমে যায়। অন্যদিকে সূর্যের কেন্দ্র থেকে পৃষ্ঠে আসতে আসতে তাপমাত্রা 1.5 কোটি সেলসিয়াস থেকে কমে 5500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়, অর্থাৎ প্রায় 2700 গুণ কমে যায়। কিন্তু এমনটা কেন হয়? সূর্য তো কোনো সলিড জিনিস নয়, বরং এর মধ্যে বেশিরভাগ কম্পোজিশন গ্যাস দ্বারা তৈরি। আসলে এর পেছনে মহাকাশের একটা বড় ভূমিকা আছে। মহাকাশে গ্র্যাভিটি আছে, যার জন্য সূর্যের বেশিরভাগ তাপ অসীম মহাকাশে হারিয়ে যায়। অন্যদিকে আমাদের পৃথিবীর কেন্দ্র চারদিক থেকে ট্র্যাপ হয়ে আছে, যার ফলে তাপ কোথাও পালাতে পারে না। পাশাপাশি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল আছে, যেটা সহজেই তাপকে বাইরে বেরোতে দেয় না। সূর্যের অতিরিক্ত তাপমাত্রার পেছনে আরও অনেক কারণ আছে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো গ্র্যাভিটি। তাই বলা যেতে পারে পৃথিবীর কেন্দ্র সূর্যের পৃষ্ঠের তুলনায় বেশি উত্তপ্ত, তবে সম্পূর্ণ সূর্যের থেকে নয়। তবে এখনও কিন্তু সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে পৃথিবীর কেন্দ্র এত বেশি গরম কেন? বন্ধুরা, এই উত্তাপটা কোথা থেকে আসে সেটা বোঝার জন্য আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। আসলে আমাদের পৃথিবীর কেন্দ্র 4.5 বিলিয়ন বছর পুরনো। এটা ছিল সেই সময় যখন পৃথিবীর ফরমেশন হচ্ছিল। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায়। বিজ্ঞানীরা এর পেছনে মূলত 3টে কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথমে আছে হিট ফ্রম ফরমেশন। আসলে যখন পৃথিবীর ফরমেশন হচ্ছিল, তখন পৃথিবী অনেক উত্তপ্ত ছিল, কারণ একাধিক বিস্ফোরণের কারণে পৃথিবীর নির্মাণ হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর উপরি পৃষ্ঠ ধীরে ধীরে ঠান্ডা হয়ে সলিড হয়ে যায়, কিন্তু গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল দীর্ঘদিন পর্যন্ত গরম থেকে যায়। দ্বিতীয় কারণটা হলো ফ্রিকশনাল হিট, অর্থাৎ ঘর্ষণ থেকে উৎপন্ন হওয়া তাপ। আসলে গুরুমণ্ডলের গভীর অংশ মেটাল দ্বারা তৈরি। এই আয়রন ভেতরে কিভাবে পৌঁছালো সেই সম্পর্কে বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী আজও কোথাও না কোথাও আয়রনের টুকরো আছে, যেগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সহজ ভাষায় বললে, যখন কোনো ঘন এবং ভারী পদার্থ যেমন আয়রন কেন্দ্রের দিকে মুভ করে, তখন সেই মুভমেন্টের সময় ঘর্ষণের কারণে উত্তাপ তৈরি হয়। এটা হলো ফ্রিকশনাল হিট। তৃতীয় কারণটা হলো হিট ফ্রম রেডিও অ্যাক্টিভ ডিকে।
এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অনেক বেশি তাপ রিলিজ করে। তার রেডিয়েশন এত বেশি ক্ষতিকারক হয় যে কোনো মানুষ যদি কয়েক সেকেন্ডের জন্য কোনো শক্তিশালী রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের সংস্পর্শে আসে তাহলে তার হাড় গলে যেতে পারে। যখন এই সমস্ত রেডিও অ্যাক্টিভ জিনিস পৃথিবীতে তার রেডিয়েশন ছড়ায় তখন তার প্রভাব শুধুমাত্র পৃথিবীর ক্রাস্টের উপরেই নয়, বরং তার ভেতরের স্তর যেমন গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের উপরেও দেখা যায়। পৃথিবীর নিচেও এমন কিছু রেডিও অ্যাক্টিভ পদার্থ আছে যার থেকে নির্গত রেডিয়েশন সরাসরি গুরুমণ্ডলের উপর প্রভাব ফেলে, তারপর সেখানকার তাপমাত্রা বাড়িয়ে দেয়। এই সমস্ত কারণেই পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা একটানা বেড়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই দীর্ঘ আলোচনা শোনার পর আপনারা বুঝতে পারলেন যে সূর্যের পৃষ্ঠের থেকে পৃথিবীর কেন্দ্রে বেশি গরম কেন। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।